প্রিয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক যে থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টার তোমাদের শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে। তো দেখো তোমাদের ভূগোল যাদের সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য এই ভিডিও, তার কারণ পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিও তৈরি করা হয়েছে। তার কারণ দেখো তোমরা বিগত ভিডিও দেখেছো, তো এই ভিডিও রয়েছে দেখো তোমাদের ইউনিট 5 জীবমণ্ডল থেকে এমসিকিউ উত্তর সম্পূর্ণ থাকছে। তোমরা যারা 2026-27 সেশনে পরীক্ষা দিতে চলছো, তোমাদের জীবমণ্ডল, এই জীবমণ্ডলের মধ্যে রয়েছে দেখো তোমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, তারপরে রয়েছে ট্রপিক লেভেল বা খাদ্যের যোগান বা পুষ্টি স্তর রয়েছে, ফুড চেইন রয়েছে, খাদ্য শৃঙ্খল রয়েছে, খাদ্য জালক রয়েছে। তো চলো এই কোশ্চেনগুলো তোমাদের জেনে নিতে হবে। যারা পিডিএফ নেবে তারা তো জানবে, তবে এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের জানা উচিত। চলো, এরপরে রয়েছে তোমাদের পার্ট 1-এ রয়েছে প্রথম এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নগুলো আমরা পরপর দেখে নিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ উত্তর রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার জন্য প্রশ্ন এবং উত্তর যাদের ধৈর্য রয়েছে তাদের জন্য এই ভিডিও। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে তোমাদের নাম্বার 1, জীবমণ্ডল বলতে কি বোঝায়? দেখো জীবমণ্ডল বলতে বোঝায় যে পৃথিবীর যে সমস্ত অঞ্চল জীবের আবাসস্থল তাকে বলা হয় কিন্তু জীবমণ্ডল। জীবমণ্ডল কিন্তু একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত কিংবা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব পরিলক্ষিত হয়। যেমন মাটির একটি নির্দিষ্ট গভীরতা রয়েছে, সমুদ্রের মধ্যে রয়েছে দেখো 7 কিলোমিটার গভীরতা, এবং আমাদের বায়ুমণ্ডলের 6 কিলোমিটার উচ্চতায়, অর্থাৎ মোট 13 কিলোমিটারের মধ্যে কিন্তু জীবের অস্তিত্ব রয়েছে স্থলভাগ কিংবা জলভাগ এবং বায়ুমণ্ডলের মধ্যে। ঠিক আছে, নাসা কিন্তু আরো বলেছে, নাসা যেটি রয়েছে 15 কিলোমিটার বলেছে। এছাড়াও কিন্তু জীবের অস্তিত্ব কিন্তু আরো বিস্তৃত ভাবে কিন্তু নাসা ব্যাখ্যা দিয়েছেন। তবে তোমাদের বলে দিচ্ছি জীবমণ্ডল কাকে বলে। পৃথিবীর যে সমস্ত অঞ্চল জীবের আবাসস্থল, যেখানে জীব বসবাস করে, তাকে বলা হয় জীবমণ্ডল। অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করে? এডওয়ার্ড সুয়েজ। দেখো এডওয়ার্ড সুয়েজ প্রথম কিন্তু এই বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল শব্দটি ব্যবহার করে, জীবমণ্ডল শব্দটি ব্যবহার করে, মাথায় রাখতে হবে। এরপরে রয়েছে জীবমণ্ডলের প্রধান উপাদান কি? দেখো জীবমণ্ডলের প্রধান উপাদান জীব এবং তাদের পরিবেশ। জীব, দেখো জীব যেগুলো রয়েছে তো রয়েছে, আর তাদের পরিবেশ রয়েছে বিভিন্ন রকম রয়েছে। ধরো জড় পদার্থ রয়েছে, মাটি, জল, বায়ু। ঠিক আছে, বিভিন্ন রয়েছে যে জড় পদার্থ, তার উত্তর কিন্তু হবে খ। এরপরে রয়েছে তোমাদের 4-এ রয়েছে জীবমণ্ডল গঠিত হয়। দেখো জীবমণ্ডল গঠিত হয় কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, জীবমণ্ডল গঠিত হয় আমরা জানি আহ জল স্থলমণ্ডল রয়েছে, তারপরে জলমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, এগুলো নিয়েই কিন্তু জীবমণ্ডল গঠিত হয়। একটু আগেই বললাম স্থলমণ্ডল মাটির একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত জীবের অস্তিত্ব রয়েছে। জলমণ্ডল বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত। আর বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের উপরে বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত কিন্তু জীবের অস্তিত্ব পরিলক্ষিত হয়েছে। 5-এ রয়েছে জীবমণ্ডলকে পৃথিবীর কোন স্তর বলা হয়? দেখো জীবমণ্ডলকে পৃথিবীর জীবন্ত স্তর বলা হয়। ঠিক আছে, অবশ্যই জীবন্ত স্তর বলা হয়। এরপরে 6-এ রয়েছে জীবের বন্টন প্রধানত নিয়ামক নয় কিন্তু গ্রহের কক্ষপথ। ঠিক আছে, গ্রহের কক্ষপথ দ্বারা কিন্তু জীবের বন্টন নিয়ন্ত্রিত নয়। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের সাথে জীবমণ্ডলের ধারণার সঙ্গে সর্বাধিক সম্পর্কিত বিজ্ঞান হলো কি? দেখো বাস্তুবিদ্যা বা ইকোলজি বা বাস্তুবিদ্যা বা বাস্তু তত্ত্ব। ঠিক আছে, কিংবা বাস্তুবিজ্ঞান একই ব্যাপার। ঠিক আছে, আর্নেস্ট হেকেল প্রথম এই বাস্তুবিদ্যা কথাটি প্রথম ব্যবহার করে। দেখো এরপরে রয়েছে তোমাদের রয়েছে 8-এ বলা হয়েছে জীবমণ্ডলের জীব এবং পরিবেশের পারস্পরিক সম্পর্কের অধ্যয়নকে বলা হয় কিন্তু বাস্তুবিদ্যা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু উত্তর কিন্তু হবে হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার, বাস্তুবিদ্যা। এরপরে রয়েছে 9-এ রয়েছে জীবমণ্ডল পৃথিবীর কোন কোন মণ্ডল সংযোগস্থল। দেখো জীবমণ্ডল পৃথিবীর কোন কোন মণ্ডলের সংযোগস্থল, অর্থাৎ রয়েছে স্থলভাগ রয়েছে, জলমণ্ডল রয়েছে এবং বায়ুমণ্ডল রয়েছে। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ রয়েছে জীবমণ্ডলের স্থিতিশীলতা প্রধানত নির্ভর করে কিসের উপরে? জীববৈচিত্র্যের উপরে। জীববৈচিত্র্যের উপরে পৃথিবীর যে জীবমণ্ডল রয়েছে সেই জীবমণ্ডলের স্থিতিশীলতা, ঠিক আছে, স্থায়িত্ব নির্ভর করে কিন্তু জীববৈচিত্র্যের উপরে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11-তে রয়েছে জীবমণ্ডলের শক্তির প্রধান উৎস। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক সময় কোশ্চেনটি দিয়ে দেয়। উত্তর কিন্তু হবে সূর্য। ঠিক আছে, পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য, যেমন জীবমণ্ডলের সমস্ত শক্তির উৎস বলতে পারো সূর্য। দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তোমরা যারা 2026 সালে এই সেপ্টেম্বর মাসে যারা পরীক্ষা দেবে, তোমাদের জন্য রয়েছে থার্ড সেমিস্টার পিডিএফ।
আর রয়েছে 7890404016, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা পিডিএফ নেবে, এই পিডিএফ নিতে গেলে তোমাদের 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি কেউ কিউআর কোড চাও, কিউআর কোড তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, তোমাদের জন্য 115 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা কিন্তু এই পিডিএফ ডাউনলোড করতে পারবে, জেরক্সের দোকানে জেরক্স করে কিন্তু নোটসের আকারে তোমরা কিন্তু বাড়িতে বসে পড়তে পারবে। চলো 12 নম্বরে জীব মডেলের জীবজ জীবজ মানে বায়োটিক, এটাকে বলা যায় বায়োটিক। ঠিক আছে, এই জীবমণ্ডলের জীবজ উপাদানের অন্তর্গত অন্তর্গত কি বলতো, উদ্ভিদ এবং প্রাণী। স্বাভাবিক বুঝতেই পারছো, জীবজ মানে যাদের জীবন রয়েছে, অবশ্যই উদ্ভিদ এবং প্রাণী, ব্যাকটেরিয়া, ভাইরাস, কীট পতঙ্গ, পোকামাকড়, এগুলো সবই কিন্তু জীবমণ্ডলের অন্তর্গত জীব। এরপরে রয়েছে জীবমণ্ডলের অজীব উপাদান। অজীব উপাদান বলতে কিন্তু যাদের প্রাণ নেই, তোমরা জানো অ্যাবায়োটিক, এটাকে বলা হয় বায়োটিক, ঠিক আছে, অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক বলতে যাদের প্রাণ নেই, এখানে অবশ্যই হবে মাটি, অবশ্যই মাটি, জল, এগুলো। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের শিলাও হবে, এগুলো কিন্তু জীবন নেই। তোমরা জানো জীবমণ্ডলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু জীব বৈচিত্র্য, প্রথমেই বলা হয়েছে। 16 নম্বর কোয়েশ্চেন, জীবমণ্ডলের কার্বন চক্রের প্রধান ভান্ডার হলো কিন্তু মহাসাগর। জীবমণ্ডলের দেখো কার্বনের প্রধান ভান্ডার কিন্তু মহাসাগর। ঠিক আছে, এরপরে চলো রয়েছে পৃথিবীর কোন স্তরে জীবের অস্তিত্ব সব থেকে বেশি দেখা যায়। দেখো উত্তর কিন্তু হবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, আমরা যেই বায়ুমণ্ডলে যে স্তরে বসে আছি। এরপরে 17 নম্বরে রয়েছে জীবমণ্ডলের উৎপাদক। উৎপাদক মানে বলা যায় হ্যাঁ, প্রোডিউসার। প্রোডিউসার মানে উৎপাদক রয়েছে দেখো, আর রয়েছে জীব হলো কোনটি, সবুজ। এই সবুজ উদ্ভিদ কিংবা ঘাস গাছপালা সবই কিন্তু এই জীবমণ্ডলের উৎপাদক, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ একে কিন্তু স্বভোজীয় বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের তোমরা জানো সালোক সংশ্লেষের প্রক্রিয়া, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই স্বভোজী। জীবমণ্ডল জীবমণ্ডলের পচনশীল উদাহরণ কি। দেখো জীবমণ্ডলের পচনশীল উদাহরণ কিন্তু ছত্রাক গজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে জীবমণ্ডলের খাদ্য শৃঙ্খল শুরু হয় উৎপাদক থেকে। উৎপাদক মানে উদ্ভিদ থেকে কিন্তু খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে। ভিভিআই এবং গুরুত্বপূর্ণ, এটি কিন্তু অবশ্যই তোমাদের জানা দরকার। উৎপাদক হলো খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে থাকে, মানে উৎপাদক। উৎপাদক থেকে কেন্দ্র করে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, সর্বোচ্চ শ্রেণীর খাদ্য শৃঙ্খল কিন্তু তৈরি হয়। এরপরে রয়েছে জীবমণ্ডলের পদার্থের পুনর্চক্রায়ন। পুনর্চক্রণ মানে সাইকেল যেটি রয়েছে, পুনর্চক্রণের প্রধান ভূমিকা পালন করে কিন্তু দেখো উৎপাদক কিন্তু প্রধান ভূমিকা পালন করে। এরপরে রয়েছে দেখো জীবমণ্ডলকে একটি উন্মুক্ত ব্যবস্থা বলা হয়, কারণ এটি কিন্তু দেখো কেবলমাত্র শক্তির বিনিময় করে। দেখো জীবমণ্ডলকে কিন্তু একটি উন্মুক্ত ব্যবস্থা বলা যায়, তার কারণ হলো এটি কেবলমাত্র শক্তি যে এনার্জি, সেই এনার্জি কিন্তু বিনিময় করে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের হ্যাঁ, এখানে দেখো, এখানে শুধু যে শক্তি, এখানে যে কেবল শক্তি বিনিয়োগ করে তা নয়, এখানে কিন্তু শক্তি এবং পদার্থের উভয় কিন্তু বিনিয়োগ করে। শুধু যে শক্তি যে বিনিয়োগ করছে তা নয়, শক্তির সঙ্গে বিভিন্ন পদার্থগুলো কিন্তু এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে, মানে বলা যায় উভয়ের মধ্যেই কিন্তু বিনিয়োগ হয়। মানে শক্তি পদার্থ শক্তি, এইভাবে কিন্তু এটি বলা যায় চক্রাকারে বা জিও কেমিক্যাল সাইকেলের মতো কিন্তু এটি চক্রাকারে আবর্তিত হয়। এরপরে রয়েছে জীবমণ্ডলের নাইট্রোজেনের স্থিতিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো জীবমণ্ডলের নাইট্রোজেন স্থিতিকরণের কি করে বলতো, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে রয়েছে দেখো তোমাদের জীবমণ্ডলে সিম জাতীয় যে সমস্ত উদ্ভিদ রয়েছে, তারা কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে সংবদ্ধ করে। এরপরে রয়েছে দেখো জীবমণ্ডলের সর্বাধিক প্রজাতি পাওয়া যায়। দেখো সব থেকে উষ্ণ মণ্ডলে বা উষ্ণ ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে কিন্তু জীবমণ্ডল সব থেকে বেশি জীব বৈচিত্র্য বা জীবমণ্ডলের প্রজাতি বা প্রাণী, উদ্ভিদ, এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে জীবমণ্ডলের সংরক্ষণের প্রধান উদ্দেশ্য কি। দেখো উদ্দেশ্য কিন্তু জীববৈচিত্র্যকে রক্ষা করাই কিন্তু প্রধান উদ্দেশ্য। আর জীববৈচিত্র্য রক্ষা করাই মানে পৃথিবীর জীবের অস্তিত্ব পরিলক্ষিত হবে, বজায় থাকবে, ধ্বংস হবে না। জীবমণ্ডলের ভারসাম্য নষ্ট হওয়ার অন্যতম কারণ কিন্তু দেখো বনভূমি ধ্বংস বা অরণ্য হনন বা ডিফরেস্টেশন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো
রয়েছে জীবমণ্ডলের জলচক্রের মূল চালিকা শক্তি কি? সূর্যের তাপ। সূর্যের তাপই কিন্তু সমস্ত কিছুর উৎস। এরপরে 27 রয়েছে পৃথিবীর জীবমণ্ডলকে টিকিয়ে রাখতে সব থেকে প্রয়োজনীয় গ্যাস হলো কোনটি? দেখো সব থেকে প্রয়োজনীয় গ্যাস হলো কিন্তু অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28 জীবমণ্ডলের শক্তির প্রবাহের বৈশিষ্ট্য হলো কিন্তু একমুখী। জীবমণ্ডলের যে শক্তি প্রবাহ, এনার্জি ফ্লো, সেই এনার্জি ফ্লোর উৎস কিন্তু দেখো রয়েছে একমুখী। সৌরশক্তি কি করে? উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ থেকে প্রথম শ্রেণী খাদক, প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, কখনো উৎপাদকের দেহে কিন্তু ফিরে আসবে না, অর্থাৎ এটি কিন্তু একমুখী। এরপরে রয়েছে জীবমণ্ডলের পরিবেশ দূষণের দূষণের ফলে প্রথমে ক্ষতিগ্রস্ত হয়। দেখো প্রথমে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পরিবেশগত ভারসাম্য। জীবমণ্ডলের পরিবেশ দূষণ হলে কিন্তু প্রথমেই ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এরপরে রয়েছে জীবমণ্ডল সংরক্ষণে ব্যক্তিগতভাবে সব থেকে কার্যকর পদক্ষেপ হলো কি বলতো? বনসৃজন। ঠিক আছে, অরণ্য সৃজন বা বনভূমি রোপণ। সামাজিক বনসৃজন হতে পারে, কৃষি বনসৃজন হতে পারে। এগুলো কিন্তু বৃক্ষ রোপণ যাকে বলা হয়। এরপর 31 বাস্তুতন্ত্রের জৈব উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এখানে অন্তর্ভুক্ত নয় কিন্তু দেখো জৈব মণ্ডলে অন্তর্ভুক্ত নয় কিন্তু সৌরশক্তি বা সূর্যালোক। 32 রয়েছে উৎপাদকের প্রথম ট্রপিক স্তর থেকে ট্রপিক স্তরকে বলা হয়, তার কারণ কি? মানে উৎপাদকের প্রথম ট্রপিক স্তর বলা হয়, তার মানে এখানে কিন্তু সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু খাদ্য তৈরি করে। অর্থাৎ ট্রপিক লেভেল যদি বলো, তোমরা পিরামিড জানো, পিরামিড যদি একটি চিত্র তোমরা অঙ্কন করো তাহলে কিন্তু বুঝবে প্রথমেই রয়েছে কিন্তু প্রথমেই রয়েছে উৎপাদক বা সবুজ উদ্ভিদ। ঠিক আছে, এটি কিন্তু প্রথম এই উৎপাদককে বলা হয় কিন্তু দেখো কি বলতো? সালোক সংশ্লেষের প্রধান মাধ্যম। ঠিক আছে, বা উৎপাদক। এরপরে রয়েছে দেখো তোমাদের খাদ্য জাল বা ফুড ওয়েব। ফুড ওয়েব কিন্তু হলো কি বলতো? পরস্পর, দেখো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, পরস্পরের সঙ্গে সংযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলের মাধ্যমে তৈরি হয়। অর্থাৎ ঘাসকে কেন্দ্র করে, গাছপালাকে, উদ্ভিদকে কেন্দ্র করে 3 থেকে 5টি কিন্তু খাদ্য শৃঙ্খল তৈরি হয়। 3 থেকে 5টি খাদ্য শৃঙ্খল কিন্তু তৈরি হয়। অর্থাৎ এই খাদ্য শৃঙ্খলই পরবর্তী পর্যায়ে খাদ্য জাল হিসাবে তৈরি হয়। অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 34 একটি, দেখো একটি সাধারণ তৃণভোজী প্রাণীর অবস্থান করে, সাধারণ তৃণভূমি প্রাণী অবস্থান করে কিন্তু দ্বিতীয় ট্রপিক স্তরে বা দ্বিতীয় ট্রপিক লেভেলে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। একটি সাধারণ তৃণভোজী প্রাণী দেখো দ্বিতীয় ট্রপিক স্তরে কিন্তু অবস্থান করে। এরপরে রয়েছে দেখো খাদ্য শৃঙ্খলের শক্তি স্থানান্তরের সময় প্রতি স্তরে গড়ে কত শতাংশ শক্তি আহ মানে বাহিত হয়? 10%। অর্থাৎ যাকে বলা হয় 10% ল, 10% সূত্র। রেমন্ড লিন্ডেম্যান 1942 সালে এই 10% ল কিন্তু তিনি দিয়েছেন। এরপরে 36 রয়েছে একটি পুকুরের বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক হলো কি? ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন কিন্তু একটি পুকুরের বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক। এই ফাইটোপ্লাঙ্কটন কিন্তু মানে বলা হয়েছে উদ্ভিদ প্লাঙ্কটন। এই উদ্ভিদ প্লাঙ্কটন কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই এটি কিন্তু উৎপাদক। তাই এটি কিন্তু পুকুরের কিন্তু প্রথম বলা যায় এটি উৎপাদক। একে কেন্দ্র করে কিন্তু খাদ্য শৃঙ্খল তৈরি হয়। খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে যে ভোক্তাকে বলা হয় কি? শীর্ষ ভোক্তা বা সর্বোচ্চ খাদ্য, সর্বোচ্চ মানে বলা যায় সর্বোচ্চ খাদক। ঠিক আছে, একদম শীর্ষে যেটি রয়েছে। এরপর রয়েছে 38 খাদ্য জাল বাস্তুতন্ত্রকে বাস্তুতন্ত্রকে করে তোলে কি? দেখো খাদ্য জাল বাস্তুতন্ত্রকে অধিক স্থিতিশীল করে তোলে। ঠিক আছে, অধিক বলা যায় অধিক স্থিতিশীল করে তোলে। খাদ্য খাদ্য জালে কিন্তু এটি খাদ্য জাল বলেছে। অর্থাৎ বাস্তুতন্ত্রের খাদ্য জালে যদি কোনো একটি খাদ্য শৃঙ্খল বা কোনো একটি প্রাণী নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খাদ্য জালে কিন্তু পুষিয়ে দিতে পারে। তার মানে খাদ্য শৃঙ্খল কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু খাদ্য জাল নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই খাদ্য জাল কিন্তু একটি স্থিতিশীল। এরপরে রয়েছে আহ সবুজ উদ্ভিদকে বলা হয় কি? দেখো আহ সবুজ উদ্ভিদ, সেই সবুজ উদ্ভিদকে বলা হয় কিন্তু সবুজি। উত্তর কিন্তু হবে সবুজি, অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। সবুজি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। 40 ট্রপিক স্তর থেকে যত উপর দিকে যাওয়া যায় জীবের সংখ্যা ততই কিন্তু কমতে থাকে, অর্থাৎ হ্রাস পেতে থাকে। তোমরা পিরামিড দেখলেই কিন্তু বুঝতে পারবে জীবের সংখ্যা আস্তে আস্তে হ্রাস পায়। জীবের সংখ্যা হ্রাস পায়, তারপরে শক্তির পরিমাণ হ্রাস পায়, সংখ্যার পরিমাণ হ্রাস পায়, সবগুলো কিন্তু কমতে কমতে যায়।
এরপরে 41 নম্বর কোশ্চেনে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই নিম্নের কোনটি চারণভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খলের উদাহরণ? দেখো ঘাস, হরিণ, বাঘ এটি কিন্তু চারণভূমির খাদ্য শৃঙ্খলের উদাহরণ। এরপরে রয়েছে দেখো ডেট্রিটাস। আর খাদ্য শৃঙ্খল শুরু হয় মৃত জৈব পদার্থ দিয়ে, ঠিক আছে, মৃত জৈব পদার্থ দিয়ে কিন্তু ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল তৈরি হয়। এরপরে 43-এ রয়েছে বাস্তুতন্ত্রের বিয়োজকের প্রধান কাজ কি? দেখো বাস্তুতন্ত্রের বিয়োজকের প্রধান কাজ হলো মৃত জৈব পদার্থকে সরল পদার্থে কিন্তু পরিণত করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, মৃত জৈব পদার্থগুলোকে কিন্তু এই যে বিয়োজকগুলো রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক, তারা কিন্তু খাদ্যকে বিয়োজিত করে মানে সরল পদার্থে কিন্তু জটিলকে মানে সরল পদার্থে পরিণত করে। চলো এরপরে রয়েছে, পরের কোশ্চেন রয়েছে দেখো তোমাদের তৃতীয় ট্রপিক স্তরের সাধারণত থাকে কি? দেখো মাধ্যমিক বা গৌণ ভোক্তা, ঠিক আছে, এটাকে মাধ্যমিক বা তোমরা বলতে পারো গৌণ 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 খাদকও তোমরা বলতে পারো, ওকে। এরপর রয়েছে 45-এ খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রবাহিত হয় কি বলতো? শক্তি এবং পুষ্টি। এই কোশ্চেনটি একবার হয়েছিল, শক্তি এবং পুষ্টি উভয় কিন্তু খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরিবাহিত হয়। 46-এ রয়েছে নিম্নের কোনটি প্রাথমিক ভোক্তা বা প্রাথমিক খাদক? ভোক্তা মানে এখানে বলবে তোমরা খাদক। কোনটি প্রাথমিক খাদক? প্রাথমিক খাদক বলতে তোমরা এখানে বলতে পারবে গরু। এখানে রয়েছে গরু প্রাথমিক খাদক বলতে পারো। ঘাস ফড়িং, দেখো ঘাস ফড়িংকে তোমরা প্রাথমিক খাদক বলতে পারো। আর তারপরে হরিণ, দেখো হরিণকে তোমরা প্রাথমিক খাদক বলতে পারো। যারা উদ্ভিদকে খাবে, যারা গাছপালাকে খাবে, তারাই হলো প্রথম শ্রেণীর খাদক, ওকে। এরপরে রয়েছে তোমাদের 47-এ বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড সর্বদা কিন্তু সোজা থাকে। বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড কিন্তু সর্বদা সোজা থাকে, ওকে। শক্তির পিরামিড, এখানে এনার্জি পিরামিডের কথা বলা হয়েছে। এনার্জি পিরামিড কিন্তু একদম সোজা থাকে এনার্জি। এরপরে রয়েছে তোমাদের 48-এ খাদ্য জালে কোনো একটি প্রজাতির বিলুপ্ত হলে সাধারণত একটু আগে বলেছিলাম বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হয়। মানে খাদ্য জালে কোনো একটি প্রজাতির বিলুপ্ত হলে দেখো সাধারণত কোনো প্রভাব পড়ে না। এখানে কিন্তু দেখো আমি বলবো এখানে কিন্তু কোনো প্রভাব পড়ে না, ঠিক আছে, উত্তর কিন্তু এটি হবে না। খাদ্য জালে কোনো একটি প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় তো খাদ্য জালে কোনো রকম প্রভাব পড়ে না, ঠিক আছে, তার কারণ অন্য একটি খাদ্য শৃঙ্খলে কিন্তু সেটি পুষিয়ে দেয়। এখানে খাদ্য জালের জায়গায় খাদ্য শৃঙ্খল যদি হতো, খাদ্য শৃঙ্খলে কিন্তু উত্তর কিন্তু হতো খ, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হতো। কিন্তু খাদ্য জাল যেহেতু বলেছে, একাধিক যেহেতু খাদ্য শৃঙ্খল রয়েছে, তাই কোনো প্রবলেম হয় না। এরপরে সাময়িক প্রবলেম হলে কিন্তু পরবর্তী পর্যায়ে পুষিয়ে দেওয়া হয়। উদ্ভিদভোজী, দেখো রয়েছে মানে উদ্ভিদকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে সেই সমস্ত প্রাণী কোন ট্রপিক স্তরের অন্তর্গত? অবশ্যই দ্বিতীয়, ঠিক আছে, দ্বিতীয় ট্রপিক লেভেলে কিন্তু অন্তর্গত। প্রথম ট্রপিক লেভেল মানে উদ্ভিদভোজী মানে উদ্ভিদকে যারা খায়, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমরা ব্যাংকে বলতে পারো কিন্তু দ্বিতীয় স্তরে রয়েছে। ব্যাংক কিন্তু দ্বিতীয় স্তরে রয়েছে। দেখো এটাই উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ মানে উৎপাদক রয়েছে। এটি রয়েছে ধরো হরিণ মানে ঘাস ফড়িং, এটি ধরো রয়েছে একটা ঘাস ফড়িং রয়েছে, ঠিক আছে, একটা ঘাস ফড়িং মনে করো। এই ঘাস ফড়িংকে খাচ্ছে কে? একটা ব্যাঙ খাচ্ছে, ওকে, একটা ব্যাঙ খাচ্ছে। তার মানে বলতে পারো কি বলতো? তার মানে তোমরা বলতে পারো এটি প্রথম শ্রেণীর খাদক, এটি দ্বিতীয় শ্রেণীর খাদক। তার মানে ব্যাঙ কিন্তু দ্বিতীয় শ্রেণীর খাদক, ঘাস ফড়িং কিন্তু প্রথম শ্রেণীর খাদক। তাহলে উদ্ভিদভোজী দুটোই কিন্তু উদ্ভিদভোজী, উদ্ভিদকে খাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিদ মানে প্রাণী বলতে এখানে কিন্তু মেইনলি ব্যাঙকে উদ্দেশ্য করে কিন্তু বলা হয়। তো দেখো প্রাণী কিন্তু ঘাস ফড়িংও হবে, কিন্তু তোমরা করবে কিন্তু দ্বিতীয় শ্রেণী খাদক। এই ধরনের কন্ট্রোভার্সি কোশ্চেন দেবে না, এটি কিন্তু কন্ট্রোভার্সি টাইপের কোশ্চেন। পরের কোশ্চেন, খাদ্য শৃঙ্খলা এবং খাদ্য জালের প্রধান গুরুত্ব কি? দেখো খাদ্য শৃঙ্খলা এবং খাদ্য জালের প্রধান গুরুত্ব হলো জীবদের পারস্পরিক নির্ভরতা প্রদর্শন করা হয়। খাদ্য শৃঙ্খলা এবং খাদ্য জালকের প্রধান গুরুত্ব হলো জীবদের পারস্পরিক নির্ভরতা প্রদর্শন করা হয়। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। দেখো যারা তোমরা পিডিএফ নেবে ভাবছো, অবশ্যই তোমরা কিন্তু
সালে 2026 এবং 27 সেশনে তোমরা যারা পিডিএফ নেবে থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টার পিডিএফ নিলে তোমরা এই হোয়াটসঅ্যাপে এবং এই পেমেন্টের অপশনে তোমরা যোগাযোগ করতে পারো, ডাউনলোড করতে পারবে। জেরক্সের দোকানে জেরক্স করে কিন্তু নোটসের আকারে কিন্তু পড়তে পারবে। যারা নেবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও, আর হোয়াটসঅ্যাপে যাদের নেওয়ার দরকার হবে অবশ্যই তোমরা জানিয়ে দিও। এর পরবর্তী ভিডিও তোমাদের থাকছে অবশ্যই। আর তোমরা নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর বেশি দিন কিন্তু তোমাদের পরীক্ষার বাকি নেই। অবশ্যই এখন থেকে কিন্তু দিন রাত এক করে পড়াশোনা করো, তার কারণ এমসিকিউ বুঝতেই পারছো বিশাল বড় সিলেবাস, আর তোমাদের বইও কিন্তু অনেক মোটা। ফোর্থ সেমিস্টার তোমরা কিন্তু আবার অনেকটা রিলিফ পেয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। কিন্তু থার্ড সেমিস্টার তোমাদের ভালো করে পরীক্ষা দিতে হবে, নাম্বার কিন্তু 40-এর মধ্যে 38-39 তোমাদের পেতে হবে। ওকে, পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।